আপনারা অনেকেই সাম্প্রতিককালে এই যে পিআর সিস্টেমে ইলেকশন হবে, অর্থাৎ পিআর পদ্ধতিতে ইলেকশন হবে, এই ধরনের একটা সংস্কার বাংলাদেশে চালু করার চেষ্টা করা হচ্ছে। তো এই চেষ্টাটার মধ্যে আমরা যেটা দেখি যে ইসলামিক যে দলগুলো আছে ওরাই কিন্তু খুব বেশি সোচ্চার, কিন্তু বড় যে দল যেমন বিএনপি এরা কিন্তু এই পদ্ধতি মেনে নিতে রাজি না। কেন ঘটনাটা এরকম এটা বুঝতে গেলে সর্বপ্রথমে আমাদেরকে বুঝতে হবে যে পিআর সিস্টেমটা কী বা পিআর পদ্ধতিটা কী। পিতে হলো প্রপোর্শনাল, অর্থাৎ আনুপাতিক, আর এরপরে যে আর যেটা বলা হচ্ছে এই আর হলো রিপ্রেজেন্টেশন। তো পিআর হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আনুপাতিক হারে প্রতিনিধিত্ব। আশা করি এ থেকে আপনারা বুঝে গেছেন ঘটনাটা কী। ঘটনাটা হচ্ছে এই পদ্ধতিটা হলো যে গোটা বাংলাদেশে কোনো এমপি প্রার্থীকে কেউ ভোট দিবে না এই যে পার্লামেন্টারিয়ান সিস্টেমে। সেখানে বস্তুত দেশের জনগণ একটা দলকে ভোট দিবে। যেমন বাংলাদেশে বর্তমানে যদি এই আওয়ামী লীগ যদি ইলেকশনে না আসে তাহলে ইলেকশন বা আওয়ামী লীগকে যদি ইলেকশন করতে না দেওয়া হয় তাহলে বাংলাদেশে রেজিস্টার্ড দলগুলো কোনটা? রেজিস্টার্ড দলগুলো হলো যেমন বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, তারপরে এখন এনসিপি, তারপরে যে খিলাফতে মজলিস, তারপর ওদিকে ওই যে চরমনাইয়ের পীরের কী জানি দলটল আছে, এরকম আছে না? এরকমভাবে তো 50-60-70টা দল আছে যতটা আমি জানি। এখন এই পিআর পদ্ধতিটা হলো যে এখানে আমরা এতদিন যেটা দেখতাম যে পার্লামেন্টারিয়ান সিস্টেমে প্রত্যেকটা আসনে প্রত্যেকটা দল থেকে এক একজন ইলেকশনে দাঁড়াতো। আওয়ামী লীগের থেকে হয়তো কোনো একটা আসনে দাঁড়াতো, বিএনপির কোনো একটা প্রার্থী দাঁড়াতো, এরকম। এবং মানুষজন অনেক ক্ষেত্রে কী করতো, এই যে বা যাই দাঁড়াক, শুধুমাত্র যে মার্কা দেখে মানুষ যে সবসময় ভোট দিত তা না, কাকে আসলে দাঁড় করানো হচ্ছে সেটা একটা ফ্যাক্টর অনেক ক্ষেত্রে হতো। কিন্তু পিআর সিস্টেমে বিষয়টা ওরকম না। এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি কোনো দলের পক্ষ থেকে দাঁড়াবে না। এখানে বস্তুত দাঁড়ানো হবে বা দাঁড় করানো হবে রাজনৈতিক দলকে। যেমন বাংলাদেশে এখন যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসতে পারে তাহলে বিএনপি, জামায়াত, তারপরে জাতীয় পার্টি, এনসিপি, এরকম তো, বা খেলাফত মজলিস, এরকম। তো তখন হচ্ছে দেশের জনগণ এই রাজনৈতিক দলগুলোকে ভোট দিবে। এখন ধরা যাক যে সামনের যে ইলেকশন যেটা বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে হবে, তো ওইখানে রাজনৈতিক দলগুলো ইলেকশনে দাঁড়ালো। আওয়ামী লীগকে যদি ভোট ইলেকশনে আসতে না দেওয়া হয় তাহলে দাঁড়াবে কারা? বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এরাই তো। এনসিপি, তারপরে খেলাফত মজলিস, চরমনাই যে পীর আছে তার একটা দল, এরকম। তো এখন ধরেন যে বাংলাদেশের টোটাল ভোট হলো 100টা। 100টার মধ্যে বিএনপি পেলে মনে করেন যে 40টা, জামাত পেলে মনে করেন 30টা, তারপরে মনে করেন জাতীয় পার্টি পেল 20টা, এরকম আনুপাত, মানে এরকম পেল আর কি। তাহলে এখানে বাংলাদেশে যে সংসদীয় আসন কটা? 300টা না? 300টা। কিন্তু বিএনপি পেল 40টা, মানে 40%। 100টার মধ্যে 40টা ভোট পাওয়া মানে 40% ভোট পেল, শতকরা 40টা পেল, তাই তো? তাহলে ওই যে 300টা যে আসন, ওই 300টার 40% চলে যাবে বিএনপির হাতে বা বিএনপির কাছে। তাহলে 300টার মধ্যে 40% মানে কত? 300-3-4-12, মানে 120টা সিট বিএনপি পেয়ে গেল। আর জামাত পাবে মনে করেন তারা ওই 100টার মধ্যে মনে করেন যে 30টা ভোট পাইছিল, তাহলে তাদের বাটে চলে যাবে 3-9, অর্থাৎ 90টা, এরকম। এখন তাহলে সংসদ সদস্য কে হবে? ওই যে বিএনপি যেমন 120টা তার বাটে চলে আসলো, তখন বিএনপি দলীয়ভাবে নির্ধারণ করে দিবে যে অমুক 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 জায়গায় আমাদের এমপি হলো এরা, বা তারা নির্ধারণ করবে যে 120 জন, আর দলীয় মিটিং করে তারা 120 জন মানুষকে তারা এমপি নমিনেশন দিবে যে এরাই হলো এমপি। এখানে জনগণ কিন্তু কে এমপি হবে না হবে এটা নির্ধারণ করতে পারবে না। জনগণ শুধুই মাত্র রাজনৈতিক দলকে ভোট দিবে। আর ওদিকে জামায়াত তারা যে 90টা যে আসন পেল, যেহেতু 30% ভোট পাইছিল, তার টোটাল সিট হলো 300টা, তাহলে 3-9 মানে 90। আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে 90 আসবে।
তো এই 90টা জামায়াত ইসলামও ওই 90 জন ব্যক্তিকে নির্ধারণ করে দিল, মনোনয়ন দিয়ে দিল যে এরা এরা এমপি। এখানে কিন্তু কোনো ব্যক্তি এক ভোট পাবে না। পিআর সিস্টেমটা এরকম। কিন্তু অলরেডি আমি যে ক্যালকুলেশন যেগুলো করলাম এর মধ্যে একটা বিশাল ফাঁক আছে, খেয়াল করেন। ফাঁকটা হলো মানে যে 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 অসুবিধা যেটা, সেটা হলো যে মনে করেন যে ইলেকশন হলো এবং বিএনপি তাহলে কত 120টা সিট পেল, তাই না? তো টোটাল সিট হলো 300, তো সেখানে তো 151টা সিট লাগবে ক্ষমতায় যেতে গেলে, কিন্তু বিএনপি পেল তো 120টা, তাহলে তারা কিন্তু ক্ষমতায় যেতে পারবে না। এবং তখন কি করতে হবে, তাদের অন্যান্য দলের সাথে কিন্তু কোয়ালিশন করতে হবে। ধরা যাক জাতীয় পার্টির সাথে কোয়ালিশন করতে হবে। জাতীয় পার্টি মনে করেন 20% ভোট পাইছিল, তো তাহলে তারা টোটাল সিট হবে তাদের 60টা, ওই যে 300টার মধ্যে 20% হলে 60টা। তাহলে এইবার 120 আর 60 কত, অর্থাৎ বিএনপির 120 আর জাতীয় পার্টির 60, অর্থাৎ 180টা হলো না? তখন এরা কিন্তু এই কোয়ালিশন সরকার গঠন করবে। অসুবিধাটা হলো বাংলাদেশের মানুষের মধ্যে তো পরমত সহিষ্ণুতা একেবারেই নেই, এদের মধ্যে গণতান্ত্রিক চর্চা তো একেবারেই নেই, কেউ কারো মতামত সহ্য করতে পারে না, তাই না? ফলে হচ্ছে কি 2 দিন পরেই দেখা যাবে যে এই জাতীয় পার্টি এবং বিএনপির মধ্যে এমন কেওয়াস লাগবে কিছু কিছু স্বার্থ নিয়ে। কারণ বাংলাদেশের নেতারা তো ব্যক্তি স্বার্থ বেশি দেখে, তাই না? জাতীয় স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তি স্বার্থ, ব্যক্তিগত লাভালাভ এগুলাকে বেশি দেখে। আর যখনই সেখানে লেনদেনে সমস্যা হবে তখনই কিন্তু এরা একে অন্যকে টলারেট করবেন। এবং অলওয়েজ এই যে জাতীয় পার্টির সাপোর্টে যে বিএনপি মনে করেন ক্ষমতায় থাকলো, এই জাতীয় পার্টি অলওয়েজ যে কাজটা করবে ব্যক্তিগত স্বার্থে হোক আর দলীয় স্বার্থে হোক, অলওয়েজ এই বিএনপি যারা নাকি সংখ্যাগরিষ্ঠ 120টা সিট পাইছে তাদেরকে কিন্তু অলওয়েজ ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে, অর্থাৎ হুমকি দিবে, এই আমার যদি এই সুবিধা না দাও তাহলে কিন্তু আমরা সমর্থন প্রত্যাহার করে নেব। অর্থাৎ জাতীয় পার্টি যদি সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলে কি এই জাতীয় পার্টি আর বিএনপি যে সরকার গঠন করলো কোয়ালিশন, এই সরকার কি পড়ে যাবে না? পড়ে যাবে তো। আর বাংলাদেশের ক্ষেত্রে এই পিআর সিস্টেমটা একটা সুবিধাও আছে, সেটা হলো যে যার নাকি অল্প কিছু ভোট, যেমন ধরেন যে হিন্দুরা মিলে ওই যে বৌদ্ধ হিন্দু খ্রিস্টান একটা পরিষদ আছে না, ওরা মনে করেন একটা রাজনৈতিক দল গঠন করে ওরা ইলেকশনে দাঁড়ালো, স্বাভাবিকভাবে সংখ্যালঘুরা সবাই দলে দলে সেখানে ভোট দিবে। এখানে কিন্তু তখন আর ওই যে জামায়াত, বিএনপি বা আওয়ামী লীগ এদের কাউকে দিবে না। তো তারা ধরা যায় 10% টোটাল ভোট পেল, তো তাহলে তারাও কিন্তু সংসদে 30টা সিট পাবে, তাই না? তাহলে তারাও কিন্তু সংসদে গিয়ে তাদের স্বার্থ সংশ্লিষ্ট কথাবার্তা বলতে পারবে এবং তাদের সমর্থন নিয়ে অন্য যে কোনো দল কিন্তু কোয়ালিশন সরকার গঠন করতে পারবে। এবং সেক্ষেত্রেও কিন্তু অলওয়েজ এরা ওই যারা নাকি সংখ্যা গরিষ্ঠ, যারা নাকি সরকার গঠন করলো এদের সমর্থন নিয়ে তাদেরকে অলওয়েজ ব্ল্যাকমেইল করবে। তাহলে সুবিধাটা আমরা দেখলাম যে এখানে প্রত্যেকটা ছোট দল হলেও তাদের কিন্তু একটা প্রতিনিধিত্ব সংসদে থাকবে এবং যে কারণে কিন্তু বলা হচ্ছে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আনুপাতিক যে প্রতিনিধিত্ব। সবচেয়ে বড় অসুবিধাটা হলো এখানে যেহেতু ছোট দলগুলো মানে বাংলাদেশের প্রেক্ষিতে যে সমস্যাটা, এখানে তো কোনো দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাই। অর্থাৎ এমন যদি পিআর সিস্টেমে ভোট হয় তাহলে দেখা যাবে কেউ 51% ভোট পাবে না, কারণ 51% ভোট না পাইলে সে তো সরকার গঠন করতে পারবে না। 51% ভোট পাইলেই সে তখন 153টা ভোট পাবে, মানে 50% হলে তো 150 সিট পাবে, তাই না? কিন্তু তাকে তো সিট হতে হবে 151টা সংখ্যাগরিষ্ঠ, তাহলে তাকে মিনিমাম 51% ভোট পেতে হবে, তাহলে 153টা সিট হবে, তাই তো? তখন তারা ক্ষমতায় যাইতে পারবে। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তাতে কোনো দল এরকম 51% ভোট পাওয়ার মতো কোনো অবস্থায় নাই, হয়তো 40%, 45%, 30%, 35% এরকম। ফলে হচ্ছে কি বাংলাদেশে কখনোই একটা স্থায়ী সরকার গঠন হবে না, অলওয়েজ একটা দোদুল্যমান অর্থাৎ কোয়ালিশন সরকার হবে এবং যে কোনো মোমেন্টে সরকারের পতন হবে, হয়তো বছরে 2-3 বারের সরকারও পতন ঘটতে পারে। এবং এই সিস্টেমটা নেপালে ছিল বলে গত 15 বছরে 13 বার না 14 বার ক্ষমতার পরিবর্তন হয়েছে। তো বাংলাদেশেও কিন্তু একই ঘটনা ঘটবে, ফলে দেশ অচল হয়ে যাবে। কোনো সরকার যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় না থাকে, অ্যাটলিস্ট 5 বছর যেটা বর্তমানে আছে, সেই দলের পক্ষে বাংলাদেশের জন্য কোনো কিছু করা, তারা যদি লুটপাটও করতে চায় সেটাও ঠিকভাবে করা সম্ভব না। আর যদি উন্নতি করতে চায় সেটা করতে গেলেও তার 5 বছর টাইম লাগবে।
ওই সুবিধে এখানে আরেকটা এখানে চলে আসলো, সেটা হলো যেহেতু অলওয়েজ বড় দলগুলো কোয়ালিশন সরকার গঠন করবে, তাহলে ছোট দলের উপরে নির্ভরশীল থাকবে, সেহেতু এরা কিন্তু খুব বেশি লুটপাটও করতে পারবে না। এটাও রাইট, কারণ লুটপাট করলে তো যে কোনো মোমেন্টে সরকার পড়ে যাবে, তার পরবর্তী ইলেকশনে তাদের ভোট কমে যাবে। হ্যাঁ, এ একটা জিনিস। কিন্তু কথা হচ্ছে যে মানে স্থিতিশীল সরকার তো কখনোই হবে না। প্রত্যেক বছর সরকারের মানে পরিবর্তন হবে, এবং একটা পর্যায়ে এমন হবে যে কোয়ালিশন করার মতো কোনো দলের সাথে কারো কোনো মিল মহব্বত নাই। তাহলে এইভাবে বারবার ইলেকশন হতেই থাকবে, ফলাফল শূন্য, আর ইলেকশনের মাধ্যমে বিপুল অর্থের অপচয় হবে। বাংলাদেশের মতো দেশের জন্য খুবই জটিল এটা। মানে এটা হয়তো উন্নত কোনো দেশে, যেখানে জনগণ গণতান্ত্রিক, যেখানে একে অন্যের প্রতি সহানুভূতিশীল, একে অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল, সহিষ্ণু, সেখানে এটা কাজে লাগতে পারে। কিন্তু বাংলাদেশের মতো দেশে এই পিআর সিস্টেম একেবারেই অকার্যকর। তার একটা জাজ্বল্য প্রমাণ হলো এই নেপাল। সেখানে আজকে এই যে সরকারকে হটিয়ে দেওয়া হয়েছে কেন? কারণ এসে ক্ষমতায় 1 বছরের কেউ টিকতে পারে না, তো জনগণের জন্য তো তারা কোনো কিছু করতে পারে না। আর জনগণের জন্য যখন কোনো কিছু করতে পারে না, জনগণ তো অত বুঝতে রাজি না। জনগণের বক্তব্য বলে তোরা সরকারে আসো, আমাদের সুবিধা সুযোগ দিবি। এখন ওরা যে 6 মাস আছে না 1 বছর আছে, এগুলো তো তার দেখার বিষয় না। যে কারণে বস্তুতে নেপালের সরকারের পরিবর্তন ঘটছে, এবং সব রাগ গিয়ে পড়ছে রাজনৈতিক নেতাদের উপরে, এমপিদের উপরে, মন্ত্রীদের উপরে। কারণ তারা 6 মাস থাকুক আর 1 বছর থাকুক, সরকারের দাবি হলো আমাদের জন্য তোরা তো কিছুই করতে পারিস নি, তাহলে তোরা লুটপাট করছিস। যদি নাও করে থাকে তাহলেও কিন্তু সেই দোষটা তাদের উপরে দেওয়া হবে যে লুটপাট করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এই ইসলামী দলগুলো কেন এই পদ্ধতি চালু চাচ্ছে জানেন? কারণ ওরা খুব ভালো করেই জানে এককভাবে জীবনে বাংলাদেশে কোনোদিন ভবিষ্যতে তারা ক্ষমতায় যেতে পারবে না। তো তাই যদি হয়, তাহলে সংসদে তাদের তো কোনো ভূমিকা কোনোদিনও থাকবে না। এখন পিআর সিস্টেম যদি হয়, এরা যদি কোনো দল 5% ভোট পায়, তাহলে তো 15টা সিট সংসদে পাবে, তাই না? তখন চিল্লাচিল্লি করার সুযোগ পাবে, দেশে ইসলামী শাসন কায়েমের জন্য চাপাবাজি করতে পারবে, এবং এভাবেই আস্তে আস্তে হয়তো ভবিষ্যতে কিছু একটা করতেও পারে। মানে এই আশা আকাঙ্ক্ষা তাদের, এবং এই কারণেই বস্তুত তারা এটার বড় সাপোর্টার। তো এইটা বলার জন্য এই ভিডিওটা। ধন্যবাদ।